Today's lesson is agriculture. Agriculture is the primary activity of India. 52% people engaged in this sector. Agriculture plays a vital role in India. যে আমাদের ভারতবর্ষের যেহেতু আর্ধেক মানুষই যতজন বাস করে তার অর্ধেক মানুষই এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, এই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তার জন্য এর বেশ কিছু ইম্পর্টেন্স রয়েছে। সেই ইম্পর্টেন্সগুলো কি? নাম্বার ওয়ান, জেনারেটিং এমপ্লয়মেন্ট। রুরাল এরিয়াতে ম্যাক্সিমাম পিপল এগ্রিকালচারের সঙ্গে প্র্যাকটিস করছে। নাম্বার টু, মেক্স প্রভিশন ফর ফুড। এগ্রিকালচার না থাকলে আমাদের অল ওভার দেশে যে ফুড একটা সমস্যা, মানে খাদ্য সমস্যা, সেটা দেখা দিত। নাম্বার থ্রি, কন্ট্রিবিউশন টু ক্যাপিটাল ফর্মেশন। আমরা যে ক্যাশ ক্রপ বা যে প্ল্যান্টেশন ক্রপ যেগুলো আমাদের হয় সেগুলো আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে সেখান থেকে আমরা কিছু বিদেশি মুদ্রা পাই, যেটা আমাদের ইকোনমিকে অনেকটা হেল্প করে। নাম্বার ফোর, সাপ্লাই ফর অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যেমন কটন ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, এখানে যে র মেটেরিয়ালগুলো সেগুলো আমরা পাই এগ্রিকালচার থেকে। অ্যান্ড নাম্বার ফাইভ, ইনক্রিজিং রুরাল পারচেসিং পাওয়ার। যেহেতু এগ্রিকালচারাল ল্যান্ড ম্যাক্সিমামই রুরাল এরিয়াতে হয়, সেই জন্য রুরাল এরিয়া থেকে এগুলো আমাদেরকে পারচেস করতে হয় এবং তার জন্য রুরাল ইকোনমিতেও অনেকটা হেল্প হয়। এবারে আমাদের এই ইন্ডিয়াতে অনেক ধরনের এগ্রিকালচারাল টাইপস, অনেক ধরনের এগ্রিকালচার প্র্যাকটিস হয়। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফার্মিং। বিভিন্ন টাইপের চাষাবাদ এখানে হয়ে থাকে। সেগুলো কি কি? নাম্বার ওয়ান, শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন মেনলি ইউজড বাই ট্রাইবাল পিপল। ল্যান্ড ইজ অবটেইনড বাই ক্লিয়ারিং ফরেস্ট এরিয়া অ্যান্ড দেন কাল্টিভেটেড গ্রেন। মানে প্রথমে যে পাহাড়ের পাদদেশে ট্রাইবাল যে এরিয়া বসবাস করে তারা সেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলে, তারপরে সেখানে চাষাবাদ করে এবং আবার 1 বছর বা 1.5 বছর বাদে আবার সেই জায়গায় যে চাষবাসগুলো হয় সেগুলোকে পুড়িয়ে সেই জমিটাকে পরিষ্কার করে তারপরে আবার অন্য জায়গায় শিফট করে। নাম্বার টু, সাবসিস্টেন্স ফার্মিং, কাল্টিভেটেড গ্রেইন ফর দেমসেলভস অর ফর লোকাল মার্কেট। নাম্বার থ্রি, ইন্টেন্সিভ ফার্মিং প্র্যাকটিসড ইন ডেন্সলি পপুলেটেড এরিয়া। জেনারেলি আমাদের মতো ডেভেলপড যে কান্ট্রিগুলো বা ডেভেলপিং যে কান্ট্রিগুলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেইখানে এই ধরনের প্র্যাকটিসটা হয়ে থাকে। যেমন ভারতবর্ষ বা বাংলাদেশ, এখানে যেহেতু অনেক মানুষ থাকে তাই জেনারেলি লেবার যে আমরা ইউজ করি সেটা কিন্তু আমাদের হিউম্যান লেবারই ইউজ করা হয়, মেশিনারি খুব কম ইউজ করা হয়। নাম্বার ফোর, এক্সটেন্সিভ এগ্রিকালচার প্র্যাকটিসড ইন ডেভেলপড কান্ট্রি লাইক ইউএসএ, জাপান, কারণ এখানে মানুষের সংখ্যা প্রচুর কম, অনেক বড় বড় ল্যান্ড, সেখানে জেনারেলি মেশিনের দ্বারাই ম্যাক্সিমাম কাজটা করা হয়। নাম্বার ফোর, প্ল্যান্টেশন ক্রপ। Plantation crop, this type of crop often used for require a lot of space and long growing period. After that, commercial crop produce grain for exported to other countries. কমার্শিয়াল ক্রপ আমরা জেনারেলি যে এগ্রিকালচার চাষ করা হয় এগুলোকে বিদেশে এক্সপোর্ট করা হয় এবং তার থেকে প্রচুর বিদেশি মুদ্রা পাওয়া যায়। Mixed farming. Mixed farming generally refers to a system of growing agriculture crop as well as raising the livestock. মানে একই জমিতে চাষ করা হয় এবং তার পাশাপাশি জমিতে পশুপালন করা হয়, এটাকে বলা হয় মিক্সড ফার্মিং। Generally cropping pattern of India depends on soil and climate. ভারতবর্ষের আমাদের যে ধরনের ওয়েদার বা যে ধরনের মাটি রয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের চাষ করা হয় এবং তার উপর ডিপেন্ড করে বেশ কিছু ক্লাসিফিকেশন করা হয়। রবি ক্রপ, নাম্বার টু খারিফ ক্রপ, নাম্বার থ্রি জেইদ ক্রপ। রবি ক্রপ যার মধ্যে এক্সাম্পল হচ্ছে হুইট, বার্লি, সিসেম, এগুলো চাষ করা হয় অক্টোবর মাসে আর তোলা হয় মার্চ মাসে। খারিফ ক্রপ সামার আর মনসুন ক্রপ বলা হয়, এক্সাম্পল প্যাডি, পালসেস। জেইদ ক্রপ এগুলো হচ্ছে মার্চ মাসে বোনা হয় আর জুন মাসে তোলা হয়, তার মধ্যে পড়ছে পামকিন, ওয়াটারমেলন। এরপরে ক্রপিং প্যাটার্ন সাথে আমরা কিছু মেজর ক্রপকে আলোচনা করব, যে ধরনের মেজর ক্রপগুলো ভারতবর্ষে মেনলি চাষবাস করা হয় তা সেগুলো ক্লাসিফিকেশনগুলো আমরা পড়ব। ফুড গ্রেন, ফুড গ্রেনের মধ্যে পড়ছে রাইস, হুইট, মিলেট, যেগুলো জেনারেলি মানুষ আমরা সবাই খাবার হিসাবে খাই।
নাম্বার 2-তে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ মানে এই ধরনের ক্রপগুলোকে আমরা বিদেশে পারচেস করি এবং সেখান থেকে প্রচুর টাকা পয়সা বা বিদেশি মুদ্রা ইনকাম হয়, যেটা আমাদের দেশের ইকোনমিকে আরো হেলদি করে। সেগুলোর মধ্যে পড়ছে কটন, জুট, সুগারকেন, টোবাকো, অয়েল সিড। নাম্বার 3, প্ল্যান্টেশন ক্রপ, যেগুলো এক বছর একটা সময় বা একটা পিরিয়ড ধরে চাষ করা হয় এবং এক বছর বাদে আবার সেই জমিতে নতুনভাবে বীজ বুনে বা গাছ বুনে আবার চাষ করা হয়। এক বছরের একটা মেয়াদে সেই চাষটা হয়। তার এক্সাম্পল হচ্ছে টি, কফি, রাবার। এগ্রিকালচারের সঙ্গে আমাদের বেশ কিছু এগ্রিকালচার ল্যান্ড রিফর্ম এবং রেভলিউশন ইন্টার রিলেটেড। কারণ এগ্রিকালচার ল্যান্ডের বেশ কিছু ডেভেলপমেন্টের জন্য আফটার ইন্ডিপেন্ডেন্সে বেশ কিছু রেভলিউশন আনা হয়েছিল, যার ফলে এগ্রিকালচারকে আরও বেশি হেলদি এবং তার আমাদের দেশে বা ইন্ডিয়ার যে ইকোনমি তাকে হেলদি করার জন্য। তার সঙ্গে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন করা হয়েছিল আমাদের ইন্ডিপেন্ডেন্সের ঠিক পরে। গ্রিন রেভলিউশনের আইডিয়াটা নেওয়া হয়েছিল কেন না, সেই সময়ে ভারতবর্ষে খাদ্যের অভাব দেখা গিয়েছিল, তাই জন্য বেশ কিছু প্ল্যান নিয়ে গ্রিন রেভলিউশন করা হয়েছিল এবং তার যে এফেক্ট সেটা ম্যাসিভ হয়েছিল। তার এর জন্যই একে বলা হয় গ্রিন রেভলিউশন, কারণ এগ্রিকালচারে একটা ম্যাসিভ চেঞ্জেস এসেছিল। সেই ইম্প্যাক্টগুলো কি কি ছিল? ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন। নাম্বার 2, ইনক্রিজ পার একর ইল্ড। নাম্বার 3, less dependence on import. Number 4, employment. And number 5, benefit of farmers. মানে উইদাউট এনি ইম্পোর্ট আমরা বিদেশ থেকে যে কোনো খাবার বা যে কোনো শস্য আমরা ইম্পোর্ট করা ছাড়াও নিজেদের প্রয়োজনটা মেটাতে পারবো, এই ধারণা রাখা হয়েছিল বা এই প্রসেসটাকে নেওয়া হয়েছিল। আমাদের এমপ্লয়মেন্টের যেন কোনো সমস্যা না থাকে, কারণ এগ্রিকালচার যেহেতু একটা ম্যাসিভ অ্যাক্টিভিটি এবং ইন্ডিয়াতে একটা প্রাইমারি অ্যাক্টিভিটি, তাই রুরাল এরিয়াতে যেন এর এমপ্লয়মেন্টে প্রচুর এমপ্লয়মেন্ট থাকে। বেনিফিট অফ ফার্মার্স, চাষ যারা করছে সেখান থেকে যখন সেটা বিক্রি হচ্ছে, এই যে মাঝের যে যতগুলো প্রসেসে যাচ্ছে সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও যেন ফার্মাররা তার প্রপার বেনিফিট পায়, এই আইডিয়াগুলোর উপরে ডিপেন্ড করে গ্রিন রেভলিউশন আনা হয়েছিল এবং সেটা ম্যাসিভ একটা চেঞ্জেস এনেছিল এগ্রিকালচারের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন লঞ্চ হয়েছিল 1964 to 1965-এ। এটা করা হয়েছিল ফর ইন্টেন্সিভ কেটল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে শুধুমাত্র খাদ্যশস্য বা ফুড গ্রেইন নয়, আমাদের এর পরবর্তীকালে যে চেঞ্জেসটা দরকার সেটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্টে, যে প্রত্যেকটা মানুষ যেমন প্রপার ডেয়ারি প্রোডাক্ট বা মিল্ক পায়, তার জন্য এই রেভলিউশন আনা হয়েছিল এবং সেটাও ভীষণ সাকসেসফুলভাবে লঞ্চ করে। তার যে ইম্পর্টেন্স, এই যে হোয়াইট রেভলিউশন একটা নতুন চেঞ্জেস আনা হয়েছিল, নতুন কিছু প্রসেস নেওয়া হয়েছিল, তার ইম্প্যাক্টগুলো কি কি? Creating flood of milk by increased production, increase incomes in the rural population and provide milk to consumer at fair prices. প্রত্যেকে যেন সমান বা ন্যায্য মূল্যে দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট সেগুলো পায় এবং আমাদের যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেখান থেকে যেন একটা ইকোনমিক দেশের জন্য কাজে লাগে। আর অবশ্যই যেন কোনো সময় দুধ বা দুগ্ধজাত প্রোডাক্টের কোনো রকম অভাব না হয়। নেক্সট, দ্য ব্লু রেভলিউশন লঞ্চড ইন 1985 to 1990। এই রেভলিউশন আনা হয়েছিল লঞ্চ বাই ফিশ ফার্মার ডেভেলপমেন্ট। খাদ্যশস্য এবং দুগ্ধজাত প্রোডাক্টের পরে তারপর যেটা নিয়ে ভাবা হয়েছিল সেটা হচ্ছে মাছের প্রোডাকশন, এবং মাছের এই যে রেভলিউশনটা তার বেশ কিছু মেরিট রয়েছে। Number 1, India is recorded achieve an average annual growth 14.8% compared to the global average percentage of 7.5 in the production fish and fish product. Total আমাদের ওয়ার্ল্ডে যত ফিশ প্রোডাকশন হয়েছিল তার মধ্যে 14.5% প্রোডাকশন হয়েছিল ইন্ডিয়া থেকে। নেক্সট, ইয়েলো রেভলিউশন। ইয়েলো রেভলিউশন স্টার্টেড ইন 1986 আর ইয়েলো রেভলিউশন হয়েছিল ফর অয়েল সিড, তেল এবং
তৈলজাত যে আমাদের বীজ বা শস্য রয়েছে সেক্ষেত্রে একটা বড় চেঞ্জেস আনা হয়েছিল, বেশ কিছু সেখানে প্রসেস নেওয়া হয়েছিল, যার ফলে তৈলজাত যে শস্যগুলো সেগুলো যেন খুব ভালোভাবে চাষ করা যায় এবং তার প্রোডাকশনটাও যেন খুব ভালো হয়। এরপরে আমাদের এই যে প্রোডাকশনগুলো নিয়ে চিন্তা ভাবনা করার পরে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে সার বা কীটনাশক এগুলো ইউজ করা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ডে। তার জন্য বেশ কিছু এফেক্ট পড়ছে আমাদের এনভায়রনমেন্টে এবং সোশিও ইকোনমিক যে ফিল্ড রয়েছে তাতে। কি 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 সমস্যা হচ্ছে? নাম্বার ওয়ান, লস অফ বায়োডাইভার্সিটি। এত পরিমাণে কীটনাশক বা এত পরিমাণে সার ইউজ করা হচ্ছে যার ফলে বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে। কারণ আমরা সকলেই জানি যে এগ্রিকালচারাল ল্যান্ডে শুধুমাত্র গাছের বা শস্য চাষ হয় তা নয়, সেখানে কিছু শস্যের বন্ধু হিসেবে কিছু পোকামাকড়ও থাকে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে বায়োডাইভার্সিটি লস হচ্ছে। নাম্বার টু, ডিপেন্ডস অন নন রিনিউয়েবল রিসোর্সেস। এমন কিছু প্রোডাক্ট ইউজ করা হচ্ছে যেগুলোকে আর রিসাইকেল করা যাচ্ছে না, তার ফলে বর্জ্যের পরিমাণটা বা বেড়ে যাচ্ছে সারা দেশে। নাম্বার টু, স্যালিনাইজেশন। অতিরিক্ত মাত্রায় চাষ করা বা অতিরিক্ত মাত্রায় যদি কেটল রিয়ারিং হচ্ছে, পশুপালন করা হচ্ছে, এবং এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এর ফলে কি হচ্ছে, মাটি তার স্বাভাবিক পিএইচ ক্ষমতাকে হারিয়ে ফেলছে এবং মাটি আস্তে আস্তে স্যালাইন হয়ে যাচ্ছে। নেক্সট, সয়েল ইরোশন। এগ্রিকালচারাল ল্যান্ডের সাথে গাছ, ছোট ছোট গাছ বা ছোট চারা গাছ বা ফলের গাছ, এই ধরনের কিছু প্রসেস নেওয়া হতো যার ফলে এগ্রিকালচারাল ল্যান্ডটাকে প্রপারভাবে রাখা যায়, যে সয়েল ইরোশন যেন না হয় বা সেখানে শস্যের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু বর্তমানে এত বেশি পরিমাণে সেখানে কীটনাশক ইউজ করা হচ্ছে যার জন্য এই ধরনের কোনো প্রসেসে যাচ্ছে না, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন শিফটিং কাল্টিভেশন হচ্ছে তখন সেই ল্যান্ডটাকে পুড়িয়ে দিয়ে অন্য জায়গায় যাওয়া হচ্ছে, তার ফলে সয়েল ইরোশন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ডিফরেস্টেশন। শিফটিং কাল্টিভেশনের ফলে মেনলি যেটা আরো বেড়েছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। প্রচুর গাছপালা কেটে বা পুড়িয়ে ফেলা হচ্ছে সেই ল্যান্ডটাকে বেয়ার করে, তাতে এগ্রিকালচারাল কিছু ক্রপ বোনা হচ্ছে, তার ফলে ডিফরেস্টেশন আরো বেড়ে গেছে। আর আমাদের সোশিও ইকোনমিক ক্ষেত্রে যে প্রভাবগুলো পড়েছে সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন। এত পরিমাণে পপুলেশন বেড়ে গেছে যার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট বা এগ্রিকালচারাল ক্রপ জেনারেলি তার মার্কেটিং বা কমার্শিয়াল ইউজের জন্য সেটাকে চাষ করা হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে সেখানে কোনো রকম সমস্যা হচ্ছে, অনেক সময় তার কোয়ালিটিও ডিক্রিজ করে যাচ্ছে, যার জন্য আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি বা খাচ্ছি বা যে প্রোডাক্টটা মার্কেটে আসছে সেটা কিন্তু ফেয়ার প্রাইসেও আমরা পাচ্ছি না, আবার সেটা সবসময় ভালো কোয়ালিটিতেও পাচ্ছি না। অ্যান্ড লাস্ট, ইনক্রিজড রিজিওনাল ইনইকুয়ালিটি। সমস্ত আমাদের যে রেভলিউশনগুলো ছিল তার প্রধান এবং একমাত্র যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে যেন ইকুয়ালিটি থাকে সমস্ত কিছুতে, সমস্ত এরিয়াতে। কিন্তু বর্তমানে পপুলেশন এত বেড়ে যাওয়াতে এবং এগ্রিকালচারাল ল্যান্ডে বেশ কিছু চেঞ্জেস আসাতে সেখানে কি হচ্ছে না, রিজিওনাল ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে। যে সমস্ত এলাকাগুলোতে পপুলেশন বেশি বা যে সমস্ত এলাকাগুলোর ক্লাইমেট সয়েল খুব ভালো, সেখানে তারা যে পারচেস করতে পারছে, যে সমস্ত রুরাল এরিয়া বা খুব ইন্টেরিয়ার এরিয়া সেইখানে সেই পারচেসটা তারা করতে পারছে না বা সেই ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্টও তারা পাচ্ছে না, তার ফলে একটা ইনইকুয়ালিটি আসছে অল ওভার ইন্ডিয়াতে।